এখন সময় স্পেশাল রিপোর্টে। দেখুন, রাজনীতি এমন বিষয় যা বোঝা জনতার কম্য নয়। এত চোরাগোপ্তা বাঁক, এত মোচড়, আমাদের মতো সাধারণ মানুষ ঘোল খেয়ে যাবে যখন তখন। সকালে যে শত্রু, বিকেলে সেই মিত্র, বুঝতেই পারবেন না। বাংলার রাজনীতিতে কেষ্টমণ্ডল আর কাজল শেখ দুই মেরুর নাম, কিন্তু কেষ্টর হাত ধরেই তো কাজলের উত্থান, পরে দূরত্ব, যেমন হয় পাওয়ার সেন্টারে থাকতে গেলে। নানুরে শহীদ দিবসে সেই কাজল কেষ্ট নামেই শপথ নিলেন। যে জায়গায় বসে আছি আমরা, নিচে ওপরে ছবির দিকে তাকান, অনুব্রত মণ্ডলও আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, সবাই উনি তো মাথার উপর আছেন আমাদের। অনুব্রত মণ্ডল মশাই ছবিটা বাইরে যান দেখতে পাবেন, ভিতরে যান দেখতে পাবেন, কারণ অনুব্রত মণ্ডল আমাদের অন্তরে আছে, তিনি আমাদের অভিভাবক। 2021 সালে যে নির্বাচন বীরভূম জেলাতে হয়েছে, সেই গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অনুব্রত মণ্ডল যে টিম তৈরি করে গিয়েছিল, তাকে মিথ্যা মামলায় তিহাজের আবদ্ধ করে রাখা হয়েছে, সেই টিম কাজ করেছে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। কি শুনলেন? নানুরে সেদিন কি হয়েছিল, অনুব্রত মণ্ডলের অবদান কতটা ছিল মনে করালেন কাজল। বললেন আগামীতেও ভরসার নাম কেষ্ট। মঞ্চের ছবিটা দেখাবো, যে মঞ্চে কথাগুলো বললেন কাজল শেখ। 26-এর ভোটও কেষ্ট নামেই হবে। আর মঞ্চ দেখলেই বুঝবেন তিহাড় থেকেও কেষ্ট হাসছেন বোধহয়। কেষ্টমণ্ডল জেলে, কিন্তু মঞ্চ জুড়ে শুধু কেষ্টর কাটআউট আর ছবি, মুখে শুধু কেষ্ট 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 কেষ্ট। কেষ্ট জেলে গেছেন 2 বছর, তবু দলের কেষ্ট নির্ভরতা এতটুকু কমেনি। একেই তো বলে রাজনীতি। বীরভূমের সাংসদ শতাব্দী রায়ও অস্বীকার করতে পারেননি যে গোষ্ঠীবাজির কথা। কেষ্ট জেলে যাওয়ার পর কাজল গোষ্ঠীর বাড়বাড়ন্ত স্বয়ং নেত্রীর কানে যায়। কাজলকে মাঝে কোর কমিটি থেকে বাদও পড়তে হয়। বুদ্ধিমান কাজল দেওয়াল লিখনটা সেদিনই পড়ে ফেলেছিলেন যে বীরের ভূমে কেষ্ট নাম না জপলে রোষে পড়তে হবে। তাই বিধানসভার 1.5 বছর আগে থেকেই কেষ্ট 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 কেষ্ট। সবাই তো অঙ্ক কষছে, ভোটের অঙ্ক টপ টু বটম। তবে তৃণমূলের তৃণমূল স্তরের কিছু লোকজন শুধু টাকা গুনছেন। কিরকম দেখুন, দুনিয়ার মজদুর এক হও পুরসভায় এই মজদুর পদে চাকরিও কি আজকাল হেলাফেলার? কি টাফ কম্পিটিশন, মেধার টক্কর। একটা নমুনা তুলে ধরার লোভ আমি সামলাতে পারছি না। পুরসভায় চাকরি পেয়েছেন এমন 29 জনের কথা বলবো। কোভিড আবহে রাতারাতি এই 29 জনের চাকরি হয়েছিল দক্ষিণ দমদম পুরসভায়। দেখা যাচ্ছে এদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর 55। নাম রাম, শ্যাম, যদু, মধু, যা হোক একটা ধরে নিন। নামে কি এসে যায়? মার্কশিট দেখুন, এই 29 জনের 29 জনই মৌখিক পরীক্ষায় 0 পেয়েছেন। হ্যাঁ, 0, বড় রসগোল্লা। কি অদ্ভুত সমাপতন, তাই না? পুরসভার লেখা পরীক্ষায় প্রত্যেকে 55 পেলেন, আবার মৌখিক পরীক্ষায় প্রত্যেকে 0 পেলেন। এত নম্বর বেশিও নয় 1 নম্বর, কমও নয় 1 নম্বর। তারা মৌখিক দিতে বসে কোনো উত্তরই দিতে পারেননি। বোবায় ধরেছিল, নয়তো ধরে নিতে হয় প্রত্যেকে ভুল বলেছেন। না হলে 1, 2 কিছু তো একটা পেতেন। বড় বড় লাড্ডু সবাই মিলে কি করে পান? আবার তারাই সবাই মিলে 55 পেলেন রিটেনে। এই 29 জনের মধ্যে 27 জন মজদুর পদে পুরসভায় ঢুকেছেন, 2 জন পিয়নের পদে। একটা কথা বলুন, এতদূর শুনে আদৌ কি আপনার মনে হচ্ছে এটা মেধার টক্কর হয়েছে? পরীক্ষায় তো আমিও বসেছি, আপনিও বসেছেন। এক চেটিয়া গণটোকাটুকি করে ওই 29 জন একই নম্বর পেয়েছেন। খাতা তো দেখিনি, বলতে পারবো না, তবে কিছু তো একটা হয়েছে। গোল গোল। সিবিআই এর সন্দেহ এখানেই। এই গোল গোলটা কি? একজন বলতে পারেন, তিনি পাচুদা। মজা করছি না, পাচু রায়।
এদের সকলের জয়েনিং অর্ডারে যার সই সেই পাঁচু রায়, যাকে স্ক্রিনে দেখছেন, তিনি তখন ছিলেন দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান। দেখেছিলেন সেই সময় 29 জনের মধ্যে 27 জন একই নাম্বার পেয়েছে আর 2 জন আলাদা আলাদা নাম্বার পেয়েছে। সেটা আমি এখন বলতে পারছি না, 29 জনটা মনে আছে আমার, এইটা আমার মনে আছে। 29 জন সই তো আপনি করেছেন? সইটা আমি করেছি। 29 জনটা হয়েছে, এটা মনে আছে, এবং সেটা আন্ডার সার্কামস্টেন্সেস সেটা হয়েছে, সেটা দেখা যাবে, কোর্টে দেখা যাবে আর কি। সেটা আমার এগেন্সটে চার্জ আর কি, জানি সেটা আমার এগেন্সটে চার্জ। দেখা যাক সেটা কীভাবে কোর্টে হয় ফার্স্টলি। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। আন্ডার সার্কামস্টান্সেস মানে কোন পরিস্থিতিতে হয়েছে উনি জানেন? তাহলে কোর্টে বলবেন। দেখুন, সামনে তো সিবিআই এর সন্দেহের তোয়াক্কা করছেন বলে মনে হলো না, কোর্ট দেখাচ্ছেন। কিন্তু মৌখিকে গাড্ডু পেয়ে কেউ যদি পাঁচু রায়ের সই করা অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে হাসি মুখে লাড্ডু নিয়ে বাড়ি যায়, প্রশ্নের মুখে, জিজ্ঞাসাবাদের মুখে তাকে তো পড়তে হবেই। পুরো নিয়োগ কেলেঙ্কারিতে সাম্প্রতিক অতীতে তাকে এজেন্সির জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছিল। ভবিষ্যতেও নিশ্চিত তার জন্য আরও অস্বস্তি অপেক্ষা করছে। সিবিআই চার্জশিটে প্রশ্ন তুলছে যে কি করে 27 জন বা 2 জন যারা পিওন পদে যোগ দিয়েছে তাদের লিখিত পরীক্ষায় একই প্রাপ্ত নম্বর হতে পারে, না কারোর 1 নম্বর বেশি, না কারোর 1 নম্বর কম। তার পাশাপাশি মৌখিক পরীক্ষায় 0 পাওয়ার পরেও তাদের চাকরি হলো কি করে সেটা নিয়ে প্রশ্ন তুলেছে। আর সেই জায়গাতেই পাঁচু রায়ের ভূমিকায় তারা প্রশ্ন তুলেছে। জেনে বুঝে সই যখন করেছি, আমার একটা প্রাপ্তবয়স্ক লোক, এত বছর, আমি বলি না জেনে বুঝে করিনি, আন্ডার প্রেশার করেছি, এগুলো তো ঠিক কথা না আর কি। কেউ তো আমার হাতে জোর করে সই করায়নি, মানে এই কথাগুলো বলার কোনো মানে হয় না। আন্ডার প্রেশার করেছি বা আর তড়িঘড়ি সব বলেছে করেছি, এইগুলো বলার কোনো মানে হয় না আর কি, নো রিজন। আমি একটা প্রাপ্তবয়স্ক লোক, যথেষ্ট রাজনীতি করেছি, সব কিছু করেছি, তার প্রসন কনস, তার দায়িত্ব আমাকেই নিতে হবে, এটা ঘটনা। পাঁচু বাবু আগেও বলেছেন, আজও বললেন, শুধু বললেন না যে চাপের মুখে তাকে সই করতে হয়েছে, অন্তত প্রকাশ্যে তো বললেন না। আড়ালে সিজিওতে গিয়ে কি বলে এসেছেন তা নিয়ে কৌতূহলে রাজনীতি তোলপাড়। তবে কাল এই পাঁচুরাই কি বলেছিলেন আপনাদের মনে আছে তো? দায় ঝেড়ে ফেলেছিলেন কাঁধ থেকে। সমস্তটাই ডিরেক্টর অফ লোকাল বডিজ ঠিক করে। এখানে মিউনিসিপ্যালিটি শুধু ইন্টারভিউটা করা ছাড়া কোনো কাজ নেই। এটা এমন দুর্নীতি যেটার দায় অবশ্যই মিউনিসিপ্যালিটিগুলোর এবং তার চেয়ারম্যানদের আছে, কিন্তু শুধু চেয়ারম্যানের ঘাড়ে দোষ চাপিয়ে কেউ পার পাবেন না। যে পোস্টগুলো এখানে বলা হচ্ছে 329 কি যাই হোক না কেন, সমস্তটাই ডিএলবি স্যাংশন পোস্ট। দমদম মিউনিসিপ্যালিটির কোনো অধিকার নেই, কোনো ক্ষমতা নেই কোনো পোস্ট এভাবে ক্রিয়েট করা। তো পাঁচুবাবু সরাসরি বলতে পারতেন যে মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণে হচ্ছে। পাঁচুবাবুর ইঙ্গিত খুব স্পষ্ট। পার্থবাবুর মতন পাঁচুবাবুও বুঝিয়ে দিয়েছেন ঠারে ঠারে, ওই সরকার তো একটাই না, একটা পোস্ট, বাদ বাকি ল্যাম্প পোস্ট সবাই আমরা জানি। তাহলে সেই সরকার মানে মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণে এই দুর্নীতি হয়েছে। দেখুন কোথা থেকে কি হয়েছে, নিয়োগ কার ইশারায় হয়েছে, কত টাকার বিনিময়ে পুরসভায় চাকরি হয়েছে, এসব সিবিআই দেখছে। তবে পাঁচু রায় ঠিক বলছেন, তিনি প্রাপ্তবয়স্ক লোক, অর্থাৎ নিয়োগের সই জেনে বুঝে। শুধু তো দক্ষিণ দমদম পুরসভা নয়, সিবিআই এর চার্জশিট অনুযায়ী 17টি পুরসভায় 1834টি নিয়োগ অবৈধ। এর মধ্যে বেআইনিভাবে সবচেয়ে বেশি 329 জনের চাকরি হয়েছে এই দক্ষিণ দমদম পুরসভায়। এরপর রয়েছে কামারহাটি পুরসভা, বেআইনিভাবে 303 জনের নিয়োগ। পুরো নিয়োগ দুর্নীতির তালিকায় তৃতীয় নাম কোন পুরসভার জানেন? বরানগর। এতগুলো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান যখন যুক্ত হয়ে যান বা মিউনিসিপ্যালিটি যখন যুক্ত হয়ে যায়, তখন মিউনিসিপ্যালিটির দপ্তর তার দায়িত্বকে অস্বীকার করতে পারে? আরে ছাড়ুন পৌরসভায় দুর্নীতি, আগে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখাক, যে কারণে আমাকে জেলে ঢুকিয়েছে, বাপের বেটালে ছুঁয়ে দেখাক। মাথাকে, তাদের উপরে মাথাকে, রাজ্যের সর্বোচ্চ যারা ক্ষমতাশালী তারা এই দুর্নীতির কাণ্ডে
নিজেরা ওতপ্রোতভাবে যুক্ত। আমি আপনাদেরকে বলছি, মুখ্যমন্ত্রীকে এই দিন দেখতে বেশি দেরি নেই, যেখানে ওনার বাড়ির লোক বলবে ওনার কারণেই পশ্চিমবঙ্গে সব দুর্নীতি হয়েছে। দেখুন, রাজনীতি নিজের মতো করে মাস্টারমাইন্ড খুঁজে নেয়, তবে সিবিআই এর চোখে নিয়োগ ঘাপলার অন্যতম মাস্টারমাইন্ড অয়নশীল স্ক্রিনে অন্য যার ছবি দেখছেন। বলাগড়ের জগাই, মাদাই, কুন্তল, শান্তনুর ইয়ার দোস্ত। 16টি পুরসভার নিয়োগ পরীক্ষায় কোনো এক্সপার্টই নিয়োগ করেননি অয়ন। 3 কর্মীকে নিয়ে নিজে প্রশ্নপত্র তৈরি করেছিলেন প্রমোটার অয়নশীল। চার্জশিটে তো তাই দাবি। চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে যে প্রশ্নপত্র তৈরি করেছে খোদ অয়নশীল, অর্থাৎ এই নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড অয়নশীল এবং তার টিমের 3 সদস্য মিলে এই 16টি পুরসভায় পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল। এবং প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল চাকরির পরীক্ষার যে অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের যে বই, সেই বই এবং জেনারেল নলেজের বই থেকে পড়ে পড়ে প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল। কিন্তু সেই প্রশ্নপত্র তৈরি করা হলো, উত্তর কিন্তু মিলিয়ে দেখা হয়নি। যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার ক্ষেত্রে কোনো উত্তর মিলিয়ে দেখায়নি। তাহলে আপনি কি বুঝলেন? আর কি কিছু বুঝতে বাকি থাকে যে মেধার প্রয়োগটা কোথায় হয়েছে? এই অয়নশীলের মেধার প্রয়োগ হয়েছে পুরো নিয়োগে, পাঁচুরায়ের মেধার প্রয়োগ হয়েছে পুরো নিয়োগে। আর যে কত কি দেখবো আর দেখাবো আপনাদের কে জানে। সবই কেমন হজবরল লাগে আজকাল। ঘেঁটে ঘ শুধু দক্ষিণ দমদম পুরসভা নয়, ঘেঁটে রয়েছে আর এক পুরসভা কামারহাটি। জয়ন্ত সিং কামারহাটির জায়ান্ট জয়ন্ত, তার যে মনোরম হোয়াইট হাউস কার জমিতে জানেন? জানি, এক্ষুনি বলবেন ওই তো দখলদারির বাড়ি। পুকুর বুঝিয়ে বেআইনিভাবে বাড়ি তুলেছেন কামারহাটির জায়ান্ট। চাপের ঠেলায় সেই বেআইনি বাড়ির মালিককে নোটিশ পাঠাতে গিয়েই ঘেঁটে গেছে কামারহাটি পুরসভা। জয়ন্ত সিং যে জায়গায় বাড়ি তৈরি করেছেন সেই জায়গাটি জয়ন্তের নয়, বোঝানো পুকুর বুঝিয়ে বাড়িও নয়, জায়গাটি দিলীপ মুখার্জি বলে এক ব্যক্তির। কে দিলীপ? নোটিশ তো পুলিশ সাঁটিয়ে দিয়েছে দিলীপকে, কিন্তু দিলীপ কে পুরসভা জানে না, পুলিশও জানে না। খোঁজ পড়েছে দিলীপের। কাল রাতেই পুরসভা নোটিশ লাগিয়ে যায় জয়ন্ত সিং এর এই বাড়িতে। জয়ন্ত সিং এর বাড়িতে এই গেটে নোটিশ লাগানো হয়েছে এবং যাকে দেখা করতে বলা হয়েছে, যাকে কারণ দর্শাতে বলা হয়েছে, সে তার নাম হচ্ছে দিলীপ মুখার্জি। পুরসভা যা খতিয়ান দেখে দাগ নাম্বার দেখে বের করেছেন যে বাড়ির মালিক কে তা তারা জানতে পারেননি, কিন্তু জমির মালিক হচ্ছে দিলীপ মুখার্জি। তাহলে দিলীপ মুখার্জিকে যদি পাওয়া যায়, তার কাছে তারা জানতে চাইবে কি করে তার এত বড় বাড়ি হলো, বিনা পারমিশনে পৌরসভার, বিনা নকশাতে, বিনা পারমিশনে কিভাবে লাইট ঢুকলো, কিভাবে জল নিলেন, সমস্তটাই খতিয়ে দেখতে চান পুরসভা। এখন দিলীপ মুখার্জি কোথায়? এখন দিলীপ মুখার্জির অস্তিত্ব কোথায়? যেটুকু আমরা জানতে পারছি, দিলীপ মুখার্জি এখানে আর এখন থাকেন না, কলকাতার কোনো অঞ্চলে থাকেন। তাহলে কোথায় থাকেন সেটা বের করবে পুরসভা না পুলিশ, সেটাই এখন দেখার বিষয়। পুরো হজবরল দাগ খতিয়ান দেখে জমির মালিকের নাম বের করে অবৈধ বাড়ির মালিকের কাছে পৌঁছতে চায় পুরসভা। জয়ন্ত সিং নিয়ে হইচইয়ের সময়ই এই দিলীপ মুখার্জির উত্থান। এই দিলীপই কি সেই দিলীপ? তার নামে রেকর্ড থাকা জমিতেই কি জোর জবরদস্তি বাড়ি তুলেছেন জয়ন্ত? মানে পুকুরে খানিকটা এগিয়েছে, আমাদের পুকুরে খানে ভট করে এগিয়েছে। কে করেছে? জয়ন্ত সিং করেছে। কিছু বলেনি তখন? আর আমাদের ওখানে একটা 10 ফুট রাস্তা ছিল পুকুরে যাওয়ার, কমন প্যাচে, ওরও ছিল আমারও ছিল। ওটা পুরো দখল করে গেট বসিয়েছে, আমরা ঢুকতে পারি। কে করেছে? জয়ন্ত সিংই করেছে। আবার দেখুন, খুঁজে পেতে আমরা এক দিলীপ মুখার্জিকে বের করেছি, কিন্তু ইনি কি সেই দিলীপ? যদি হন, পুরসভার কাছে গিয়ে বলতে পারবেন তার জমি লুট হয়েছে, লুট করেছে জয়ন্ত। জয়ন্তের বাড়বাড়ন্ত একবার ভাবুন, কামারহাটির মতো জায়গায় প্ল্যান ছাড়া বাড়ি বানিয়ে দিলেন, তা অন্যের জমি দখল করে নিয়ে। বাড়িতে পানীয় জলের কানেকশন, ইলেকট্রিসিটি কানেকশন, পুরসভাকে বুড়ো আঙুল দেখিয়ে পেল্লায় প্রাসাদ। বাপ রে বাপ, জয়ন্ত সত্যি জায়ান্ট। তবে জমি জায়গার দখলদারি তো তৃণমূলের কাছে জল ভাত, তাই তো বলে বিরোধীরা। একটা জমি কিনে রাখা মানে ভবিষ্যতের সঞ্চয়। এতদিন যদি আপনি ভাবেন এই জমানায় আপনাকে চিন্তা করতে হবে, সেটা থাকবে তো? কেউ দখল করে নেবে না তো?
দেখুন, আমি বলছি না, মানে ঠোঁট কাটা নয়, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন একটা চক্র তৈরি হয়েছে, খালি জায়গা দেখলেই বসিয়ে দিচ্ছে। ভাবুন, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এটা বলে, তাও নিজের দল নিয়ে। তৃণমূল সুপ্রিমো বলছে নিজের দল নিয়ে, তাহলে আমি আপনি কোন ছাড়, তাই না? সেই জন্যই তো চিন্তা, জুতোর শুকতলাক হয়ে যাওয়ার জোগাড় যদি একবার বেহাত হয় আপনার জমি বা বাড়ি। এবার আপনাকে দমদমের ছকিনা বিবির কথা শোনাবো। কি বলছেন? 2 নম্বর ওয়ার্ডের সাপুইপাড়া এলাকায় তাদের ভাই বোনেদের একটা পৈতৃক সম্পত্তি আছে, প্রায় 18 কাঠার মতো, অনেকটা জায়গা। তবে আজ আর সেটাকে নিজের বলার অধিকার নেই ছকিনার। অভিযোগ, ওয়ার্ডের কাউন্সিলর বেবি মণ্ডলের স্বামী প্রাক্তন কাউন্সিলর জলিল মণ্ডল ওই জমি দখল করে ফেলেছে। জোর যখন তার, জমিও তারই। সবটা নিয়ে খাচ্ছে কে? ওই জলিল মণ্ডল। তো অভিযোগ করেছেন কোথাও? অভিযোগ করেছি, থানার কেস করেছি, তারপর বিরাক্ত বসুর কাছে গেছি, উনি বললো যে কেস করো। কতদিন আমরা কেস চালাম? আমরা গরিব মানুষ, আমরা খেতে পাচ্ছি না, আর 3 লাখ টাকা ভাড়া তুলে খাচ্ছে। দেখুন, অভিযোগ তো শুধু জবরদখল হয়ে গেছে এরকম নয়, অভিযোগ কোথাও দৌড়ে দৌড়ে ঘুরেও কোনো লাভ নেই, সব ক্ষেত্রে। এক্ষেত্রেও তাই। আমরা ওই জলিল মণ্ডল মানে জলিল, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি কথা বলতেই নারাজ, কি রেগে গেলেন একবার দেখুন। কোথায় কোন আত্মীয় স্বজন, পরিজন, পড়শি, শরিকি লড়াই, এই ধরনের ঘটনা থাকে। যদি কেউ জোর করে জমি দখল করে থাকে, ব্যবস্থা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, ব্যানার্জি পরিবারের যদি 35টা প্লট থাকে, তাহলে ব্যানার্জি পরিবারের পাদুকা নিয়ে যে কাউন্সিলর 18 কাটা যদি সে করতে না পারলো, তাহলে আর তৃণমূলের নেতা কি হলো? এটাই তৃণমূল। উদ্দেশ্য তো একটাই, মাল তোলো পকেট ভরো। হ্যাঁ, মাল তোলো পকেট ভরো। তো মাল তুলতে এসছে, তারা মাল তুলবে না? তৃণমূল মানে তো এই দুর্নীতির টাকাতেই ফুলে ফেপে ওঠা একটা সিস্টেম। তো সেখানে কাউন্সিলরের স্বামী ব্যতিক্রম কেন হবে? এই সব লোকেদের তৃণমূলে নম্বর আছে, আর তুমি মিলিয়ে নিও, ওই কাউন্সিলর পরের বার পুরস্কৃত হবেন এই তোলাবাজি করার জন্য। দেখুন, এই জমি সমস্যাটা এটা যুগে যুগে ছিল। মাত্র 5টা গ্রাম নিয়ে মহাভারতের যুদ্ধ হয়েছিল, মাত্র 5টা গ্রাম। তার থেকে কমে সূচাগ্র মেদিনী, একটা সূচের উপর দাঁড়িয়ে একটা মাটি, তার উপর একটা মহাভারত হয়ে গেল, কুরুক্ষেত্রের যুদ্ধ। ফলে ওটা জমির গন্ডগোল এখন হচ্ছে, এইসব কথাবার্তাগুলোর মানে হয় না। কি সুন্দর যুক্তি দিলেন না কুণাল ঘোষ? যুগ যুগ ধরে জমি নিয়ে গোলমাল, তৃণমূলের আমলে হবে আর নতুন কি? বাহ ওস্তাদ! দেখুন তাহলে, কড়া পদক্ষেপ, নবান্ন সভাঘরের বার্তা, কাক মেরে ঝোলানো, স্রেফ কথার কথা, আইবস। জলপাইগুড়িতে কাক মরল, আড়িয়াদহে নোটিশ গেল, তবু সমাধান হলো? আমরা জমি ফেরত নেব, আমাদের থাকার জায়গা নেই, আমরা একদম অসহায় গরিব। জমি নিয়ে ঝামেলা বহু দিনের, কোর্ট কাছারি পর্যন্ত হয়েছে, চলছে মামলাও। তিনি ধারে কাছে ঘেঁষতে পারছেন না, অথচ অন্য পক্ষ সেখানে রাজত্ব কায়েম করে ফেলছে। এটাই তো অভিযোগ। দখলদারি, খোদ মুখ্যমন্ত্রী কড়া কথা শুনিয়েছেন। দখল করে বাড়ি করে নিচ্ছে, বাবা, সেখানে আবার মাফিয়া জঙ্গল চলছে। আর যারা পার্টি হচ্ছেন, আগামী দিন মনে রাখবেন, তাদের কাউকে কিন্তু ছেড়ে কথা বলা হবে না। গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। সরকার সিরিয়াসলি শুনছে কে? দমদম পুরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেবি মণ্ডলের স্বামী প্রাক্তন কাউন্সিলর জলিল মণ্ডলের দিকে আঙুল উঠছে। জমি দখল করে রাখার শুধু নয়, রীতিমতো ভাড়া বসিয়ে দেওয়ার অভিযোগ। অবস্থাটা দেখলেন? টালির চাল, দরমা বা টিনের দেওয়াল, ঘিঞ্জি, যেন বাউন্ডারি ওয়ালের ভিতরে এতটুকুর মধ্যেই আস্ত পাড়া বসেছে। যৌতুকগৃহ, নিয়ম করে ভাড়া নেওয়া হয়, কার পকেটে যায় সেটা? ভাড়া কত দেন? 1500 টাকা। কাকে দেন? কাকে ভাড়া দেন? বাড়িওয়ালাকে দেই। বাড়িওয়ালা কি? জলিল মণ্ডল? এই জমি কি জলিল বাবু? মানে আপনারা জানেন জমি জলিল বাবু, কিন্তু জমির মালিক তো উনি। আমরা তো জানি না। আমরা ভাড়া কাকে দেন? আমরা জলিল বাবু দিই। কত টাকা ভাড়া দেন? আমরা 3000 টাকা করে ভাড়া দিই। এই ঘরটা আপনার? হ্যাঁ, নেই এটা ওটা। মামলা পর্যন্ত হয়েছে যে জমির মালিকানা নিয়ে। সেখানে কত কাণ্ড! একজনের পকেটে মুনাফা, আর একজন খালি হাতে বিচারের অপেক্ষায়।
এই জমিটা আজকে আমার কি বলবো ঠাকুরদার মানে জমি, সেটা থেকে মানে তখন থেকেই এইটাই আছে। আর তো আমাদের নিজের রিলেটিভ, ওটা পর তো নয়। আমার ওটা ওরে পিসি শাশুড়ির মেয়ে, ওই ফ্যাকড়াটা করছে, কোর্টে কেস চলছে, এবার কোর্ট যেটা রায় বলবে সেটা। পারিবারিক বিবাদের জের, জোর যার জমিও তার। ওর দখল আছে, ও ছাড়বে না, বলছে ছাড়বে না। হ্যাঁ, চুপচাপ মেরে ভাড়া তুলছে আর খাচ্ছে। আমরা কত বলবো ওকে, আমাদের জোরের লোক নেই। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের কাছে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, সবার কাছে চিঠি দেওয়া হয়েছে। তারা কি বলছে? তারা কিছু বলছে না। দমদম পুরসভার পুরপ্রধান বলছেন তিনি তো কিচ্ছু জানেন না। আমার কাছে এরকম কোনো রিপোর্ট, কোনো কারো যদি জমি দখল বা আছে এরকম কোনো পৌরসভাকে আমাদের জানায়নি, আর আমার নলেজে নেই। অভিযোগ পেলে আইনি যে ব্যবস্থা নেওয়ার আমরা নেব। মুখ্যমন্ত্রী বললেও এরা কিছুই জানেন না, চোখ বন্ধ থাকে, তাই না? দেখুন, তৃণমূল দলটা এমন, শীর্ষ নেতারা তো বলেই যান। 2021-এর আগে স্লোগানটা মনে আছে, তৃণমূল এবার উন্নততর তৃণমূল হবে। তারপর কত ভোট এলো গেল, তৃণমূল উন্নততর হলো। আজকের একটা ছবি দেখাবো, জলপাইগুড়ির ছবি। এখানে কিছুদিন আগে একটা যোগদান সভা হয়, ভালো কথা, তৃণমূলের লোকজন এসে যোগ দেবেন, ফলাও করে পোস্টার, সমাজ মাধ্যমে। আগে পোস্টারের ছবি দেখাবো। তৃণমূলের এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস এলাকায় বেশ দাপুটে, তিনি এর কারিগর। জলপাইগুড়ি পুরসভার 19 নম্বর ওয়ার্ডে যোগদান সভা হলো। ছবি দেখছেন, সোশ্যাল মিডিয়া তো আজকাল কানেক্ট করার জায়গা, জনসংযোগের বড় ভূমিকা, সেখানেই বড় করে পোস্ট করা হলো বিষয়টি। এই পর্যন্ত সব ঠিকঠাক, কিন্তু এরপরই গোল বেঁধেছে। কারণ তৃণমূলেরই আর এক নেতার করা পোস্ট তিনিও সোশ্যাল মিডিয়ায় বেছে নিয়েছেন অস্ত্র হিসেবে, কিন্তু ঘায়েল করেছেন কাকে? নিজের দলের লোককে। দেখুন সেই ছবিটাও। 19 নম্বর ওয়ার্ডেরই কাউন্সিলর লোপামুদ্রা অধিকারী দলের লোকজনের আগের পোস্টটিকে চ্যালেঞ্জ করে লম্বা চওড়া লিখে ফেলেছেন। কি, কবে, কোথায় 70 জন যোগ দিল তৃণমূলে? ছিল তো নাকি হাতে গোনা 6 থেকে 7 জন। তাহলে কি বুঝলেন? তৃণমূলে যোগদান মেলা এখন হয়ে দাঁড়িয়েছে বিতর্ক মেলা, আর পুরোটাই রাজনীতির খেলা। কিন্তু তা বলে শাসক দলের খেলোয়াড়রা একে অন্যকে চেকমেট করতে নেমে পড়বেন এইভাবে? আমি যেহেতু শাসক দলের কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, আমি একজন সৈনিক বলতে পারেন, তো আমার মনে হয় আমার ওয়ার্ডে যখন কেউ আসছে নিশ্চয়ই আমার সাথে কনসাল্ট করে আসবে, যে কোনো প্রোগ্রাম হোক। কারণ এদের চেয়ারটা খুব প্রিয়, পার্টি প্রিয় না, লোক প্রিয় না, আজকে দলকে জিতাতে হবে সেটা এদের প্রিয় না। তৃণমূলের সাজানো বাগানে তাহলে এখন অশান্তির আগুন। উনি 26 মিনিট ছিলেন আমার ওয়ার্ডে, আমি ঘড়ি ধরে দেখেছি। উনি যখন 70টা পরিবার লিখলেন, তো সত্যি কথা আমি বলছি, ওখান থেকে যাওয়া আসার পথে আমি দেখেছি ওখানে 7টা পরিবারও ছিল না। নেতা নেত্রীরা যদি সবকিছু জানতো কারা তৃণমূল কারা বিজেপি, আমার সঙ্গে যারা জয়েন করছে তারা একদম সাধারণ মানুষ। 7টা পরিবার দূরে, 7টা ব্যক্তিকেও আমি আমার ওয়ার্ডের পর আইডেন্টিফাই করতে পারছিলাম না। ওদের যদি এই ধারণা থাকতো, লোকের সঙ্গে যদি সম্পর্ক থাকতো, তাহলে 17,000 ভোটে জলপাইগুড়ি পৌরসভা হারতো না। আশা করি উনি আমাকে জানাবেন এবং 70টি পরিবারের লিস্ট দেবেন, আমরাও তো তাকে একটু শুভেচ্ছা জানাতে চাই, শুভেচ্ছা আদান প্রদান করবো। এদের মানুষের সঙ্গে কোনো যোগ সাজেশ নাই, মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নাই, এরা হাওয়ায় চলে, এরা ভয় পায় শুধু পদে। তাই আমি গেছি, আমি তো সাহায্য করতে গেছি। 70টা পরিবারে আমি ওনাকে লিস্ট দিতে বলেছি, উনি আমাকে লিস্ট দেবেন, আমি তাদেরকে শুভেচ্ছা প্রদান করবো, ওনাকে নিয়ে যাবো সাথে, অসুবিধার কিছু নেই। সব দেখে শুনে না আজ নীতি আয়োগের বৈঠক সেরে কলকাতায় ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই কথাটা ভীষণ মনে পড়ছে, শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? এলাকা দখল নিয়ে তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব মাঝে মধ্যেই কিন্তু প্রকাশ পায়। এবার জলপাইগুড়ির এই দুই তৃণমূল নেতার ফেসবুক লড়াই এখন কোন দিকে গড়ায় সেটাই দেখার। শুধু যে জলপাইগুড়ির মানুষ দেখছেন তা তো নয়, গোটা রাজ্য দেখছে, দেখতে হচ্ছে শাসকের ঘরের আগুন কিভাবে ছড়াচ্ছে। তারা তো তৃণমূলই করতেন, আমি জানি, কারণ আমার সঙ্গে মিটিং মিছিলে ঘুরেছেন। কাউন্সিলর নিজে বলছেন যোগদান মেলার নামে দুর্নীতি চলছে। এক নেতা যখন বুক বাজিয়ে বলতে ব্যস্ত এতজনকে তিনি আনলেন দলে, আর একজন সাফ বলছেন তিনি মিথ্যেবাদী।
তৃণমূলীদের এনেই তৃণমূলের ভরা ঘর দেখানো হচ্ছে। ওটা জেলা নেতৃত্ব বলতে পারবে না। যা, এক কথায় দায়িত্ব শেষ, যা জানে সব জেলা, মুখ তো গোটা দলের পুড়ছে। ব্লক সভাপতি, ওয়ার্ড সভাপতি তাদের সাথে কথা বলে এগুলো করলে তাহলে এই বিতর্কগুলো হয় না। কেননা সেই মিটিংয়ে সবাই যদি থাকে উপস্থিত, সেটাই কাম্য না। একটা ওয়ার্ডের ক্ষেত্রে যখন একটা ওয়ার্ডে কিছু জয়েনিং হচ্ছে কিছু মানুষের বা কোনো একটা মিটিং হচ্ছে, অর্থাৎ দলের জেলা সভাপতিও দাঁড়ালেন কাউন্সিলরেরই পাশে। ফাটল আরো স্পষ্ট হয়ে গেল না? এখন আর তৃণমূলের লোকেদের মানুষকে ফেস করার ক্ষমতা নেই, তাই ভোটের সময় যথেষ্ট রিগিং সহকারে জিততে হয় বা অন্যান্যভাবে তাদের জিততে হয়। ক্লাব সার্কাস পার্টি, এখানে বসে কুণাল ঘোষ আর সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি গুতগুতি করতে পারে, তা জলপাইগুড়িতে কোন পাড়ার দুই তৃণমূল নেতা তারা কি দোষ করলো? এইসব না হলে তৃণমূলের এন্টারটেনমেন্ট হয় না।